ভাবুন তো একবার, একটা দেশের প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন জ্বলছে, সংসদ ভবন পুড়ছে, আর রাস্তায় নেমে এসেছে লক্ষ লক্ষ তরুণ তরুণী। হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও এটাই ঘটছে আমাদের প্রতিবেশী দেশ নেপালে। সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়েছে, নেপালের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবন নাকি জ্বালিয়ে দিয়েছে ক্ষুব্ধ জনতা। কিন্তু আসলে কি হয়েছে? কারা এই জেন জি প্রজন্মের ছেলে মেয়েরা যারা স্কুল কলেজের ইউনিফর্ম পরেই সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য হলো? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই আগুনের পেছনের আসল সত্যটা কি? যা দেখানো হচ্ছে তার পুরোটাই কি সত্যি? চলুন আজ আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজব এবং নেপালের এই জ্বলন্ত পরিস্থিতির গভীরে যাব। কোনো আগুন একদিনে জ্বলে না, এর পেছনে থাকে বছরের পর বছর ধরে জমতে থাকা বারুদ। নেপালের ক্ষেত্রে এই বারুদটা হলো বেকারত্ব, দুর্নীতি এবং অর্থনৈতিক সংকট। সরকারি পরিসংখ্যান অনুযায়ী নেপালে বেকারত্বের হার প্রায় 11%, কিন্তু কিছু রিপোর্টে বলছে তরুণদের মধ্যে এই হার 20% ছাড়িয়ে যেতে পারে। ভাবুন সেই ছেলে বা মেয়েটির কথা যে বছরের পর বছর ধরে পড়াশোনা করে, ভালো ডিগ্রি নিয়েও একটা চাকরির জন্য দরজায় দরজায় ঘুরছে। এটা শুধু একটা পরিসংখ্যান নয়, এটা লক্ষ লক্ষ নেপালি তরুণের স্বপ্ন ভেঙে যাওয়ার গল্প। এর সাথে যোগ হয়েছে লাগাম ছাড়াই দুর্নীতি। ইন্টারন্যাশনাল রিপোর্ট অনুযায়ী নেপালের দুর্নীতির সূচকে 180টি দেশের মধ্যে 107 নম্বরে রয়েছে। সাধারণ মানুষ দেখছে কিভাবে রাজনৈতিক নেতারা এবং তাদের ছেলে মেয়েরা, যাদেরকে নেপো কিডস বলা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় জীবনযাত্রার ছবি দেখিয়ে বেড়াচ্ছে, আর অন্যদিকে দেশের সাধারণ যুব সমাজ একটা ভালো ভবিষ্যতের জন্য লড়াই করছে। যখন একজন তরুণ দেখে যে তার যোগ্যতার কোনো দাম নেই কিন্তু দুর্নীতি করে অনেকে এগিয়ে যাচ্ছিল, তখন তার মনে ক্ষোভ জন্মানোটা কি স্বাভাবিক নয়? এই অর্থনৈতিক সংকট আর সামাজিক অবিচার তরুণদের মনকে একটা টাইম বোমার মতো তৈরি করে রেখেছিল, যা ফাটার জন্য শুধু একটা স্ফুলিঙ্গের অপেক্ষা করছিল। আর সেই অগ্নি স্ফুলিঙ্গটি জ্বলে ওঠে সেপ্টেম্বর মাসের শুরুতে, যখন নেপালের সরকার হঠাৎ করেই ফেসবুক, এক্স, টুইটার, ইউটিউব সহ প্রায় 26টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে ব্যান করে দেয়। সরকার যুক্তি ছিল এই প্ল্যাটফর্মগুলো নতুন নিয়ম মেনে রেজিস্টার করেনি। কিন্তু তরুণ প্রজন্ম এই পদক্ষেপকে তাদের বাক স্বাধীনতার উপর সরাসরি আক্রমণ হিসেবে দেখে, কারণ এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেই তারা দুর্নীতি এবং নেপো সংস্কৃতির বিরুদ্ধে আওয়াজ তুলছিল। হাজার হাজার ছাত্রছাত্রী, ফ্রিল্যান্সার এবং তরুণ পেশাজীবী কাঠমান্ডুর রাস্তায় নেমে আসে। তাদের একটাই দাবি ছিল সোশ্যাল মিডিয়ার উপর থেকে নিষেধগুলো তুলে নিতে হবে এবং দুর্নীতি বন্ধ করতে হবে। একটি সাধারণ সোশ্যাল মিডিয়া ব্যান এইভাবে এক বিশাল গণ আন্দোলনের জন্ম দেয়। এই আন্দোলনে যারা যোগ দিয়েছিল তারা কোনো ভাড়া করা ভিড় নয়, তাদের প্রত্যেকেরই একটা নিজস্ব গল্প আছে। এদের বেশিরভাগই জেন জি, যাদের বয়স 13 থেকে 28 বছরের মধ্যে। এরা হলেন সেই প্রজন্ম যারা ডিজিটাল দুনিয়ার মধ্যে বড় হয়েছে, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে ভয় পায় না। এক ছাত্রী বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বললেন, নেতারা নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেন কিন্তু পরে কিছুই করেন না, আমরা এই দুর্নীতি শেষ করতে চাই। আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর বললেন, এই প্রতিবাদ শুধু সোশ্যাল মিডিয়ার জন্য নয়, এটা আমাদের কণ্ঠরোধ করার চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ। তাদের স্বপ্নগুলো খুব বড় নয়, শুধু একটা সম্মানজনক জীবন যেখানে তাদের পরিশ্রমের মূল্য থাকবে। এই আন্দোলন তাদের সেই অধিকার আদায়ের লড়াই, কিন্তু সুবিচারের এই লড়াইয়ে সবাই কি অহিংস ছিল? এইবার আসা যাক সেই প্রশ্নে যা দিয়ে আমরা ভিডিও শুরু করেছিলাম। প্রধানমন্ত্রীর বাড়িতে কি সত্যি আগুন লাগানো হয়েছিল? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন CNN এর রিপোর্ট অনুযায়ী বিক্ষোভকারীরা প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ব্যক্তিগত বাসভবনে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। শুধু তাই নয়, নেপালের সংবাদ ভবন এবং অন্যান্য রাজনৈতিক নেতাদেরও বাড়িতেও আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এই সহিংস বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষে 19 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে অনেক বিক্ষোভকারী এই সহিংসতার দায় নিতে নারাজ। তাদের মতে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে কিছু সুযোগ সন্ধানী ঢুকে পড়ে, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল আন্দোলনকে বিপথে চালিত করা।
সুতরাং এটা বলাই যায় যে প্রধানমন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটলেও এর পেছনের প্রেক্ষাপট বেশ জটিল। সহিংসতাকে মহিমান্বিত করা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু কেন একজন শান্তিকামী তরুণ শেষ পর্যন্ত পাথর হাতে তুলে নিতে বাধ্য হয় সেই কারণটা বোঝা জরুরি। এই ভয়াবহ প্রতিবাদের চাপে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি 9 সেপ্টেম্বর পদত্যাগ করতে বাধ্য হন। বর্তমানে দেশের নিরাপত্তা ব্যবস্থা সেনাবাহিনীর হাতে এবং দেশ জুড়ে কারফিউ জারি করা হয়েছে। নেপাল এক গভীর রাজনৈতিক এবং সাংবিধানিক সংকটের মধ্যে পড়েছে। এখন প্রশ্ন হলো, এরপর কি সমাধানের পথ কি? সরকার কি তরুণদের দাবি মেনে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে, নাকি এই আন্দোলন আরো বড় আকার ধারণ করবে? এই ভিডিওটি শেষ করার আগে আমরা আপনাদের একটি প্রশ্ন করতে চাই। আপনার মতে তরুণদের ক্ষোভ প্রকাশের সঠিক উপায় কি হওয়া উচিত? দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার পরিবর্তনে আপনার ভাবনা কি? এরকম ভিডিও আরো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।